হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর সেমিস্টার 1 রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। কয়েকদিন বন্ধ রেখেছিলাম রাষ্ট্রবিজ্ঞান ক্লাস, আবার শুরু করছি তোমাদের। ঠিক আছে, অধ্যায় 3 নাগরিকতা। এই অধ্যায় একটি পর্ব আমরা করেছি, তোমরা জানো, সেটি প্রশ্নোত্তর আকারে ছিল। এটি কিন্তু প্রশ্নোত্তর আকারে নয়, এটি একটু বিস্তারিত আমরা পড়ব এবং পড়তে পড়তেই আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, তো চলো শুরু করি। ক্লাস 11 সেমিস্টার 1 রাষ্ট্রবিজ্ঞান, অধ্যায় 3 নাগরিকতা, পর্ব 2। দেখো, বলছি লাতিন শব্দ সিভিস থেকে ইংরেজি সিটিজেন এবং সিটিজেনশিপ শব্দ দুটি এসেছে। উভয় শব্দের অর্থ নগরের বসবাসকারী। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সিটিজেন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? সিভিস শব্দ থেকে। সিভিস কি ধরনের শব্দ? লাতিন শব্দ। বোঝা গেল? তারপরে দেখো প্রত্যেকটা লাইন, এখানে আমি বারবার বলছি প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ তোমরা জানো তোমাদের কিন্তু এমনি এমসিকিউ, শূন্যস্থানপূর্ণ এমসিকিউ, বিবৃতি, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, এরম ধরনের কিন্তু এমসিকিউ তোমাদের মিলে 40টা এমসিকিউ আছে। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটা দেখবে। ঠিক আছে, তারপর দেখো নাগরিকতা সম্পর্কে প্রথম ধারণা গড়ে ওঠে প্রাচীন গ্রীসে। প্রশ্ন আসবে নাগরিকতা সম্পর্কে প্রথম ধারণা গড়ে ওঠে কোথায়? প্রাচীন গ্রীসে আসে। তারপরে এটা সত্য মিথ্যা আকারেও দিতে পারে। ঠিক আছে, তারপর দেখো এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা গ্রন্থের নাম সিটিজেনশিপ অ্যান্ড সোশ্যাল ক্লাস। গ্রন্থটির লেখক হলেন T.H. মার্শাল। মনে রেখো। পরের প্রশ্ন দেখো, পরেরটা দেখো, ভারতীয় সংবিধানের 11 নম্বর ধারায় নাগরিকতা সম্পর্কিত ক্ষমতা পার্লামেন্টের হাতে অর্পণ করা হয়েছে। তাহলে নাগরিকতা সম্পর্কিত ক্ষমতা কত নম্বর ধারায় আছে? না 11 নম্বর ধারায় আছে। তারপর দেখো ভারতের পার্লামেন্ট 1955 খ্রিস্টাব্দে ভারতীয় নাগরিকতা আইন প্রণয়ন করে। তাহলে ভারতের পার্লামেন্ট কত সালে নাগরিকতা আইন প্রণয়ন করে? 1955 সালে। পরে দেখো ভারতের সংবিধানের দ্বিতীয় অংশে বা পার্ট 2, এটা অনেক সময় পরীক্ষায় দ্বিতীয় অংশ বা পার্ট 2 হিসেবে দেবে, নাগরিকতা সম্পর্কিত সাংবিধানিক ব্যবস্থার উল্লেখ করা হয়েছে। তাহলে নাগরিকতা ভারতের কোন অংশে আছে বা কোন পার্টে আছে? 2 নম্বর পার্ট বা দ্বিতীয় অংশ আছে। এইভাবে কিন্তু প্রশ্ন দেবে। ঠিক আছে, তারপর দেখো ভারতের সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারায় নাগরিকতা সম্পর্কিত সাংবিধানিক ব্যবস্থার উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, তারপর দেখো ভারতের সংবিধান কার্যকর হওয়ার সময় নাগরিকতা অর্জনের সাংবিধানিক বিধি ব্যবস্থাগুলি লিপিবদ্ধ করা হয়েছে কত নম্বর ধারায়? না এটা দেখো 5 নম্বর ধারায়। ঠিক আছে, তাহলে ভারতের সংবিধান যখন কার্যকর হয় তার নাগরিকতা অর্জনের যে সাংবিধানিক যে বিধিগুলো লিপিবদ্ধ করা হয় সেটা কত নম্বর? 5 নম্বর ধারায়। নয় দেখো বলছে ভারতের সংবিধান কার্যকর করার সময় পাকিস্তান থেকে ভারতীয় ভূখণ্ডে আগত ব্যক্তিদের নাগরিকতা অর্জনের সাংবিধানিক বিধি ব্যবস্থাগুলো লিপিবদ্ধ করা হয়েছে 6 নম্বর ধারায়। অর্থাৎ পাকিস্তান থেকে যখন ভারতে চলে আসে তাদের জন্য যে সংবিধানটা চালু করা হয় কত নম্বর ধারায়? না সেটা কিন্তু 6 নম্বর ধারায়। ঠিক আছে, এরপর দেখো ভারতের বাইরে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের নাগরিকতা প্রদানের শর্তাবলী লিপিবদ্ধ আছে 8 নম্বর ধারায়। অর্থাৎ ভারতের বাইরে বসবাসকারী অথবা ভারতীয় বংশোদ্ভূত, তার মা অথবা বাবা হয়তো ভারতে নাগরিক, ভারতে জন্মেছেন, হয়তো কর্মক্ষেত্রে তার সেই নাগরিক হয়তো বাইরের দেশে থাকে বা সে হয়তো সেখানে হয়েছে, তার কি সে কিন্তু এই যেহেতু বাবা বা ভারতীয় বংশোদ্ভূত, তাহলে সে কিন্তু ভারতীয় নাগরিকতা পেয়ে যাবে। ঠিক আছে, সেটা কত নম্বর ধারায় আছে? না 8 নম্বর ধারায় আছে। তাই বলছে ভারতের বাইরে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের নাগরিকতা প্রদানের শর্তাবলী লিপিবদ্ধ করা আছে 8 নম্বর ধারায়। বোঝা গেল? আচ্ছা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও স্টুডেন্টস। আর অবশ্যই চ্যানেলটাকে একটু লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে রাখো, আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো। এবার দেখো পরের পার্টে আমরা চলে যাই। পরের অংশ কী বলছে? সংবিধানের 9 নম্বর ধারা অনুযায়ী কোনো ব্যক্তি স্বেচ্ছায় কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করে থাকেন তাহলে তিনি কোনোভাবেই সংবিধানের 5, 6 এবং 8 নম্বর ধারা অনুযায়ী ভারতের নাগরিকতা দাবি করতে পারবেন না। দেখা যাচ্ছে আমি যদি এখন ইংল্যান্ডে চলে যাই এবং ইংল্যান্ডে চলে গিয়ে যদি নাগরিকতা নিয়ে নিই তাহলে কিন্তু আমি আর ভারতীয় নাগরিকতা যোগ্যতা অর্জন করবো না। ঠিক আছে, তাহলে কিন্তু স্বেচ্ছায় যদি কেউ নিয়ে নেয় তাহলে নাগরিকতা গ্রহণ করে থাকেন তাহলে তিনি কোনোভাবেই কিন্তু সংবিধানের 5, 6, 8 যে ধারাটা আছে সেই অনুযায়ী নাগরিকতার দাবি করতে পারবে না। আমি কিন্তু তাহলে দাবি করতে পারবো যদি আমি ব্রিটেন বা জার্মানি দিকে আমি নাগরিকতা নিয়ে নিই। ঠিক আছে, তারপর দেখো এটা আমার দ্বারা এমনি জাস্ট বুঝিয়ে দিলাম তোমাদেরকে। তারপর দেখো 1955 খ্রিস্টাব্দের নাগরিকতা আইনে মোট 19টি ধারা এবং 4টি তফসিলি আছে। ভীষণ ইম্পর্টেন্ট, মনে রেখো যে নাগরিকতা আইনে কটা ধারা ছিল এবং কটি তফসিলি ছিল? না 19টি ধারা ছিল এবং এই 4টি তফসিলি ছিল। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং খুঁটিয়ে পড়তে হবে। তারপরে দেখো সংবিধানের 11 নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্টের 1955 খ্রিস্টাব্দে নাগরিকতা আইন প্রণয়ন করা হয়। তাহলে কত নম্বর ধারা অনুযায়ী 1955 খ্রিস্টাব্দে নাগরিকতা আইন প্রণয়ন করে? না 11 নম্বর ধারা অনুযায়ী। বা 11 নম্বর ধারা অনুযায়ী কত সালে
নাগরিকতা আইন প্রণয়ন করা হয় 1955 সালে। এইভাবে কিন্তু প্রশ্ন বিভিন্ন টাইপের দেবে, ঠিক আছে। তারপরে দেখো 1955 খ্রিস্টাব্দের নাগরিকতা আইনে 3 থেকে 7 নম্বর ধারায় ভারতীয় নাগরিকতা অর্জনের 5টি পদ্ধতির কথা বলা হয়েছে। তাহলে 3 থেকে যে 7 নম্বর ধারাটা আছে সেখানে কিন্তু 5টা পদ্ধতি দেওয়া আছে। কী কী না, এ জন্মসূত্রের নাগরিকতা অর্জন, বি রক্তের সম্পর্কগত সূত্রে নাগরিকতা অর্জন, সি নিবন্ধীকরণের মাধ্যমে নাগরিকতা অর্জন, ডি দেশীয়করণের মাধ্যমে নাগরিকতা অর্জন, এবং ই হলো অন্তর্ভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জন। বোঝা গেল? এবং শেষ পার্ট, আজকে শেষ পয়েন্ট দেখো, 1985 খ্রিস্টাব্দে নাগরিকতা সংশোধন আইনে আসাম রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে। তাহলে 1985 খ্রিস্টাব্দে নাগরিকতার যে সংশোধন করা হয়েছিল যে আইনে, সেখানে কোন রাজ্যকে বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছিল, সেটা কিন্তু হয়ে যাবে আসাম রাজ্যের কথা। ঠিক আছে, তো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আমি কিন্তু বারবার বলছি, প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন দেবে, প্রত্যেকটা বিভিন্নভাবে। তোমরা কিন্তু এইগুলো যদি ভালো করে পড়ে যাও, তোমাদের কোনো রকমের কোনো টাইপের এমসিকিউ কিন্তু বাঁধবে না, এটুকু আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ। আর ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস কিন্তু আমার চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও আপলোড হচ্ছে, সুতরাং আমার চ্যানেলটাকে ফলো করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।